আসসালামু আলাইকুম। আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ edutubd.com এর পক্ষ থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা 2017 সালের এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের সবার জন্য। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমেই তোমাদের শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা এবং এই এসএসসি পরীক্ষার প্রস্তুতি তোমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছো। বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ, বিভিন্ন শিক্ষা যারা আছো, মাদ্রাসা শিক্ষা বোর্ডের থেকে আছো, বিভিন্ন জায়গা থেকে যারা পরীক্ষা দিবে, প্রস্তুতি মোটামুটি একদম শেষ পর্যায়ে। তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু সহযোগিতা করার জন্যই আজকে কিন্তু আমি তোমাদের সামনে। আজকের বিষয়টা তোমরা একটু খেয়াল করো যে এসএসসি পরীক্ষা 2017 পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ। প্রথমে আসো, পরীক্ষা কিভাবে প্রস্তুতি তোমরা গ্রহণ করবে। এখন কিন্তু একদম শেষ মুহূর্ততে কোনো একটা বিষয়ের কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি যে একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিবে এরকম সুযোগ কিন্তু খুব কম তোমাদের হাতে। কারণ সামনে যে সময়টা আছে সেই সময়টা সাবজেক্টগুলো যদি আলাদা আলাদাভাবে ভাগ করা হয় একটা দিন করেও কিন্তু খুব আর সময় নাই। সুতরাং যে সময়টা আছে এই শেষ মুহূর্তে তোমরা যে বিষয়টার যে অংশটা মনে হয় যে এখন একটু ঘাটতি রয়ে গেছে, আরেকটু হলে মনে হয় ভালো হতো, তো ওই জায়গাগুলো একটু চোখ বুলিয়ে নাও তোমরা। এখন পরীক্ষার শুরুর একদম আগ মুহূর্তে যেদিন যে বিষয়টা পরীক্ষা হবে ওই বিষয়টাই তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিবে। প্রথম পরীক্ষার দিন তো আগের দিন তো বেশ কয়েকদিন ছুটি পাবে, কিন্তু কোনো পরীক্ষায় দেখা যাবে একদিন ছুটি পেয়েছো, কোনো পরীক্ষায় একদিন ছুটি পাওনি। অর্থাৎ আজকে পরীক্ষা দিয়ে কালকেও তোমাকে পরীক্ষা দিতে হতে পারে। যদি এরকমও হয় তাহলে তোমার প্রস্তুতিটা কীরকম হবে ওই বিষয়ের প্রতি, সেটার প্রতি প্রথমে আমি কিন্তু দৃষ্টি আরোপ করছি। তোমরা খেয়াল করো যে যদি বিষয়টা যে সাবজেক্টই হোক না কেন, তুমি যদি মনে করো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পড়বে প্রত্যেকটা লাইন, প্রতিটা প্রশ্ন, কিন্তু পারবে না। তার মানে কি, তোমার যে পড়াটা আছে এই পড়াটা সম্পূর্ণ রিভিশন করার সময় কিন্তু তুমি আগের রাত্রে পাবে না। যদি না পাও সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি একবার করে তোমার করা জিনিসগুলো চোখ বুলিয়ে নেবে। দেখবে যে কোনো একটা বিষয়, একটা সাবজেক্টের কিছু চ্যাপ্টার কিন্তু কঠিন থাকে, কিছু সহজ থাকে। কঠিন অংশগুলোতে কিন্তু তোমরা চোখ বুলিয়ে নেবে। পরীক্ষার প্রস্তুতির, বিশেষ করে পরীক্ষার শুরু, প্রথম পরীক্ষার আগে কিন্তু স্টুডেন্ট তো অবশ্যই, বাবা মা, শিক্ষকরা একটু ভীত থাকে শিক্ষার্থী ঠিকমতো পরীক্ষার হলে যেতে পারবে কি না, অসুস্থ হয়ে পড়বে না, তো বিভিন্ন ধরনের টেনশন কাজ করে। প্রথম পরীক্ষার হলের পরিবেশ কী হবে, নতুন জায়গায় তুমি পরীক্ষা দিবে, সব কিছুকে কিন্তু তোমাকে উপেক্ষা করে পরীক্ষায় ভালো করতে হবে, সেটা কিন্তু মাথার মধ্যে প্রথমে আনতে হবে। আর এর জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থ থাকা। তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে। পরীক্ষাটা শীতের মধ্যে, যেহেতু ঠান্ডা যাতে কোনোভাবে না লাগে সেটা তোমরা খেয়াল করবে। গরম কাপড় চোপড় পরে নেবে, টেনশন একদম ফ্রি থাকবে। পরীক্ষার আগের রাতে তোমার প্রস্তুতিটা কীরূপ হবে? পরীক্ষার আগের রাতে তোমাকে অবশ্যই কুল ব্রেনে থাকতে হবে। কী জিনিসগুলো তুমি গুছিয়ে নেবে? তোমরা ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে কিন্তু তোমরা প্রবেশপত্র পেয়ে যাবে। একটা ট্রান্সপারেন্ট ফাইল, যে কোনো ফাইল কিন্তু তোমাকে পরীক্ষার হলে নিতে দিবে না, যে একটা বড় ব্যাগ তুমি নিয়ে যাবে এরকম কোনো কিছু কিন্তু নিতে দেবে না। এই জন্য ট্রান্সপারেন্ট একটা ফাইল অবশ্যই তুমি আগে কিনে নেবে, বাবা মার সহযোগিতায় কিনে নেবে। এখানে তুমি একটা ক্যালকুলেটর, তোমার স্কেল, তোমার প্রবেশপত্র, তোমার যে রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটাই ফাইলের মধ্যে কিন্তু তোমরা ভরে ফেলবে। এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যে তোমরা ভরবে, ভরার আগে অ্যাডমিট কার্ড বলো বা রেজিস্ট্রেশন কার্ড বলো হাতে পাওয়ার পরপরই ফটোকপি করে ফেলবে। ফটোকপিটা কিন্তু পরীক্ষার হলে নিবে না। তুমি তোমার অরিজিনাল যে প্রবেশপত্র আছে, এই প্রবেশপত্র, অরিজিনাল যে রেজিস্ট্রেশন কার্ড আছে, এই রেজিস্ট্রেশন কার্ডই কিন্তু তুমি প্রতিদিন নিয়ে যাবে। যদি কোনো কারণে তোমার এটা মিসিং হয় সেক্ষেত্রে বিকল্প হিসাবে তুমি ফটোকপিগুলো তোমার ঘরে রাখবে। এবার আসো যে তুমি ফাইলপত্রটা সম্পূর্ণ গুছিয়ে ফেলবে পরীক্ষার আগের রাতে কেন, তারও আগে গুছিয়ে রাখবে। এই যে ক্যালকুলেটর, স্কেল, এইগুলো গুছিয়ে ফেলেছো, এটা কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো ক্রমেই কিন্তু বের করবে না।
এবং পরীক্ষার আগের রাতে অবশ্যই তোমার একটা পর্যাপ্ত ভালো একটা ঘুম হওয়া দরকার। এই জন্য রাত 10টা থেকে 10:30 সর্বোচ্চ 11টার মধ্যে কিন্তু ফ্রেশ একটা ঘুম দিয়ে ফেলবে। যেহেতু পরীক্ষা তোমার 10টায় শুরু হবে, তুমি একটু সকালে উঠো, একটু আর্লি উঠো। যদি মনে করো আরেকবার তুমি চোখ বুলিয়ে নেবে, আরেকবার তুমি দেখবে, তাহলে একটু তাড়াতাড়ি তুমি উঠতে পারো ঘুম থেকে। যে ফজরের আজান দিল তার পরপরই তুমি উঠে গেলে, তুমি উঠে একটু ফ্রেশ কিছু নাস্তা করে নিলে, খেয়ে নিবা। সকালের খাওয়াটা কিন্তু খুব জরুরি। অনেক আছে বমি বমি ভাব আসে টেনশন হলে, তো এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ বিগত 2টা বছর তুমি পড়ে এসেছো। আর পাবলিক পরীক্ষা এটাই কিন্তু তোমার সামনে নতুন না, তোমরা প্রাইমারিতে দিয়েছো, ক্লাস 8-এ দিয়েছো, সুতরাং তোমরা কিন্তু একদম পরিপূর্ণভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি ইতিমধ্যে। তারপরেও একটু নার্ভাস থাকে, কিন্তু ওটা মনে একদম তোমরা কিন্তু ভয় পাবে না। ভয় না পেয়ে কোনো রকম টেনশন করবে না, চিন্তা করবে পরীক্ষা তো কত দিয়েছো, পরীক্ষা টেস্ট স্কুলে তো অসংখ্য পরীক্ষা তোমরা দিয়েছো, টেস্ট, প্রি টেস্ট, তারপরে মডেল টেস্ট, বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দিতে পরীক্ষা ভীতি তোমাদের মধ্যে কিন্তু নেই। যেটা আছে নতুন পরিবেশে গিয়ে কীভাবে তোমরা প্রেজেন্ট করবে এটা, আর বাকি সব কিছুই কিন্তু তোমাদের কাছে পুরানো। তো পরীক্ষার আগের দিনে, আগের রাতে কিন্তু তোমরা সমস্ত কিছু গুছিয়ে নিবে এবং তোমরা লাস্ট মুহূর্তে দেখবে যে তোমার সমস্ত কিছু গোছানো আছে কিনা। এ বিষয়ে অভিভাবকদের আমি অনুরোধ করব যে অভিভাবক আপনারাও একটু খেয়াল করবেন যে বাচ্চা আপনার বাচ্চা অ্যাডমিট কার্ড, তারপরে ক্যালকুলেটর, রেজিস্ট্রেশন কার্ড এগুলো ঠিকমতো নিয়েছে কিনা। যদি না নয় তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন তাদেরকে, এবং পরীক্ষার দিন সকালে যাওয়ার সময়ও এই যে বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, কারণ বাচ্চারা অনেক সময় নার্ভাস থাকে, ওরা ভুলে যেতে পারে, বা যাওয়ার আগ মুহূর্তে মনে হচ্ছে একটা অঙ্ক মিলছে না, ক্যালকুলেটরটা বের করে করে টেবিলে পরে রেখে কিন্তু চলে গেল। এক্ষেত্রে কিন্তু দারুণ বিড়ম্বনায় পড়ে থাকে শিক্ষার্থীরা। সো এই বিষয়গুলো একজন শিক্ষার্থী হিসেবে তুমি যেমন দেখবে, এবং সম্মানিত অভিভাবকদের আমি অনুরোধ করব আপনারাও এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন যে বাচ্চা এগুলো সব কিছু নিয়েছে কিনা। আর একইভাবে সম্মানিত অভিভাবকগণ ওদেরকে অভয় দিবেন যে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সবই তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার এখন কাজ হচ্ছে খাতায় লেখা। এবার আসো পরীক্ষার দিনে সকালের প্রস্তুতিটা কীরূপ হবে। পরীক্ষার দিনে তুমি সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে একদম ফ্রেশ হয়ে যাবে। প্রয়োজনে আগেই বলেছি কিছু নাস্তা করে নেবে, একটু তুমি কেউ যদি চা খেতে পছন্দ করো সুন্দর করে এক কাপ চা খেয়ে নেবে, বা অন্য কিছু করবে। এত শীতের মধ্যে ঠান্ডায় যদি গোসল না করতে চাও করবে না, অসুবিধা নেই। তুমি তোমার আরও কিছু যদি দেখার, চোখ বোলানোর যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু চোখ বোলাই নেবে। আবারও বলছি, ওই যে ট্রান্সপারেন্ট ব্যাগে যা ভরেছো এটা কোনো ক্রমেই কিন্তু বের করবে না। বের করলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিছু না কিছু ফেলে চলে যাচ্ছে। তো তুমি তোমার যেটা দেখার তুমি দেখে ফেলবে, দেখে ফেলার পরে তুমি প্রস্তুত হয়ে যাবে। সঙ্গে বাবা মা যেই যাক না কেন তুমি নিজে নিজে সুন্দর করে প্রস্তুত হয়ে যাবে। এবং তুমি প্রথমেই চিন্তা করবে যে তোমার বাসা থেকে, যে জায়গা থেকে তুমি পরীক্ষার কেন্দ্রে যাবে সেই জায়গাটার দূরত্ব কতটুকু। আমাদের বাংলাদেশে আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি, যানজট আমাদের নিত্যসঙ্গী। মফস্বল শহরগুলোতে একটা দূরত্বর একটা ব্যাপার আছে, সেখানেও বিভিন্ন সময় যে শহরগুলো আছে সেখানেও যানজট হয়। তারপরেও তুমি বিবেচনায় আনবে যে তুমি যে জায়গাটা থেকে, তোমার যে বাসা যেখান থেকে তুমি পরীক্ষার হলে যাবে সেই জায়গাটার দূরত্ব কতটুকু, সেটা মাথায় রেখেই কিন্তু তুমি বাসা থেকে রওনা দিবে। অন্তত পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন 30 থেকে 35 মিনিট আগে পরীক্ষার হলের সামনে তুমি পৌঁছে যাবে। এরপরে যদি তুমি মনে করো যে 10 মিনিট আগে আমি পৌঁছাবো, 15 মিনিট আগে আমি পৌঁছাবো, তাহলে কিন্তু একটা টেনশন কাজ করবে। যদি কোনো কারণে আমি পৌঁছাতে না পারি, এই যে টেনশন, এই টেনশনটা কিন্তু প্রথম দিনের পরীক্ষার জন্য বা পরবর্তী পরীক্ষার জন্য খুবই ক্ষতিকর একটা বাচ্চার জন্য। এ কারণে কিন্তু তোমরা বাসা থেকে ওরকম সময় হাতে নিয়ে বের হবে যে পরীক্ষার হলে, পরীক্ষার গেটে গিয়ে তোমরা 10 মিনিট ওয়েট করো, যে পরীক্ষার হলটা গেটটা খোলেনি সেজন্য তোমরা অপেক্ষা করতে পারো, কিন্তু এটা চিন্তা করো না যে আমি বাসা থেকে 10 মিনিট পরে বের হব। তো ওই যে ট্রান্সপারেন্ট ব্যাগটা সুন্দর করে নিয়ে তুমি বাসা থেকে বের হবে নির্ধারিত সময়ের মধ্যে। এখন নির্ধারিত সময়ের মধ্যে যে তুমি বাসা থেকে বের হবে, নির্দিষ্ট পরীক্ষার হলের দ্বারে তুমি পৌঁছে গেছো। কিন্তু এখন পরীক্ষার হলে প্রবেশের আগে, রুমে প্রবেশের আগে আবারও কিন্তু দেখে নেবে যে রুমে তোমরা যে যাচ্ছ পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে কিন্তু আরেকবার চোখ বুলাই নেবে যে আমার সমস্ত কিছু আছে কিনা ঠিক মতো। আরেকটু বলি,
যদি কোনো কারণে তুমি এই যে তুমি প্রবেশপত্র কিংবা রেজিস্ট্রেশন কার্ড যদি নিতে ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার যে পরীক্ষা দিতে দেবে না এমন কোনো ঘটনা কিন্তু ঘটবে না, পরীক্ষা তোমাকে দিতে দেবে। বিকল্প ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? প্রত্যেকটা কিছুরই কিন্তু বিকল্প আছে। সেক্ষেত্রে তোমার যিনি পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে, পরীক্ষার হলে যিনি পরিদর্শক থাকবে, তুমি তার সহযোগিতা চাইবে যে আমি এটা ভুলে গেছি। উনি উনার ওখানে যারা পরীক্ষার পরিচালনার দায়িত্বে থাকবে তাদের মাধ্যমে তোমার জন্য একটা বিকল্প ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। তো আমরা ভুলে যাব না, যদি ভুলে যাই সের বিকল্প কিন্তু ব্যবস্থা আছে। এখন তুমি পরীক্ষার হলে প্রবেশ করবে, আর প্রয়োজনে প্রথম পরীক্ষা শুরু হওয়ার আগে যে কাজটা করবে, যে পরীক্ষার কেন্দ্রে প্রায় বাবা মা করে থাকে, আমরাও করেছি, এখনও আমাদের সন্তানদের ক্ষেত্রেও আমরা করেছি, এবং তোমাদের বাবা মারাও করবে, তোমরাও করবে। পরীক্ষার কেন্দ্র কোথায় সেটা দেখে আসবে, কোন রুমটায় সিট পড়েছে, যেহেতু বাইরে আগে দেওয়া থাকবে, সুযোগ থাকলে সেটাও দেখে আসতে পারো। এবং পরীক্ষার দিন নির্ধারিত আসনে তুমি গিয়ে বসবে এবং তুমি অপেক্ষা করবে, যখনই খুলে দেবে অপেক্ষা করবে যে কখন তোমার পরীক্ষক আসবে এবং কি কি নির্দেশনা তোমাকে দেয়। পরীক্ষার হলে ঢোকার পর তুমি একদম নিজেকে স্থির করবে যে আমি পরীক্ষা দিতে এসেছি, ইনশাল্লাহ আমার পরীক্ষা ভালো হবে। তুমি যদি নিজেকে এ ধরনের উত্তেজনা থেকে দূরে রাখতে পারো, নিশ্চিত কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে। এবার আসো যে পরীক্ষার হলে তুমি প্রবেশ করার পরপরই তোমাদের যে যে হল পরিদর্শক আছেন উনি কিন্তু খাতা, প্রশ্নপত্র, খাতা নিয়ে চলে আসবে এবং তোমাদের মাঝে খাতা বিতরণ করবেন। একটা জিনিস খেয়াল করবা, ওএমআর এবং খাতা সবই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। ওএমআর যে অবজেক্টিভের ওএমআরটা ওটা তোমাদেরকে এবং খাতা একই সঙ্গে তোমাদের খাতে দিয়ে দেওয়া হবে 15 মিনিট আগে। এবং ওএমআর এর যে ঘরগুলো আছে, তোমার রোল বলো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার বলো, এগুলো খুব ভালোভাবে লিখবে, লিখে পূরণ করবে। এখানে যে কলামটা আছে লেখার জন্য, এখানে দেখবা এভাবে লেখার জন্য জায়গা আছে এবং নিচে এরকম 000011 এভাবে দেওয়া আছে। তুমি এখানে 1 2 4 6 এরকম ধরনের নাম্বার আছে, এটা তুমি লিখবে এবং বৃত্তগুলো ভরাট করে ফেলবে। যে বৃত্তটা আছে 1 এর জায়গায় থাকলে এরকম 1 বৃত্ত ভরাট করবে, 2 এর জায়গায় 2 এর ঘরে, 4 আসলে 4 এর ঘরে, 6 এর জায়গায় 6 এর ঘরে, এটা পূরণ করবে। এখন কোনো কারণে একটা বৃত্ত ভরাট করতে তোমার ভুল হয়ে গেল, তোমাকে কিন্তু নতুন করে কোনো ওএমআর শিটটা দিবে না। তাহলে কি তোমার পরীক্ষা বাতিল হয়ে গেল? আসলে কিন্তু পরীক্ষা বাতিল হবে না। আমি আগেই বলেছি প্রত্যেকটা ভুলের জন্যই বিকল্প সমাধান আছে, কিন্তু আমরা এমনভাবে করব যাতে ভুলগুলো আমাদের না হয়। কোনো কারণে তোমার ভুল হয়ে গেছে যে তোমার এখানে 6, তুমি এখানে যেখানে 5 ছিল সেখানে তুমি পূরণ করে ফেলেছ, এক্ষেত্রে তুমি কি করবে? তুমি কি কান্নাকাটি শুরু করে দিবে? অবশ্যই না। তুমি 5 পূরণ করা আছে থাক, তুমি 6ও পূরণ করে দিবে। এখানে যে 6টা থাকবে সেটাও কিন্তু তুমি এভাবে পূরণ করে দিবে, তাহলে সমাধান হয়ে গেল। এটা একটা পথ। আরেকটা আছে যে তুমি এখানে লিখতে ভুল করেছো, সেক্ষেত্রে তুমি কি করবে? জাস্ট এক টানে কেটে দিবে। এখানে ধরো যদি 5 হবে, তুমি এখানে উপরে 5 লিখে দিবে। এভাবে তুমি ওএমআর শিটটা খুব ভালো করে পূরণ করবে। তোমার যে মূল খাতা আছে সেই মূল খাতায়ও কিন্তু তোমার পূরণ করতে হবে। প্রথম অংশে তোমার নাম আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, বিষয় কোড আছে। অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নপত্রে তোমার সেট কোড আছে। প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে পূরণ করতে হবে। এই জায়গাটাও অত্যন্ত সতর্কতার সঙ্গে তোমাকে পূরণ করতে হবে। তোমার প্রশ্নপত্র পাওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে দেখে নিবে এটা ক, খ, গ, ঘ কোনটা আছে। যদি আমার ক থাকে আমি সঙ্গে সঙ্গে ক বৃত্তটা ভরাট করব, খ থাকলে খ, গ থাকলে গ, ঘ থাকলে গ, যেটা থাকবে সেটা কিন্তু আমি বৃত্তটা ভরাট করব। 4টা সেটের মধ্যে যেটা তোমার আসবে প্রথম কাজ হচ্ছে। অন্যান্য কাজগুলো কিন্তু প্রশ্নপত্র পাওয়ার আগেই তুমি করে ফেলতে পারছো, বাট এই জায়গাটা কিন্তু তুমি ভুল করতে পারবে না। কোনো কারণে যে হল পরিদর্শক খেয়াল করলো না যে তুমি কোন সেটে পরীক্ষা দিয়েছো, ওই জায়গাটা তোমার বৃত্ত ভরাট করা নেই, ক্ষতি যেটা হবার সেটা কিন্তু তোমার হবে। তুমি ক আসতে তুমি খ করে ফেলেছো, হল পরিদর্শক বিষয়টা খেয়াল করো না। আবারও বলি, ক্ষতি যেটা সেটা তোমার হবে। এ কারণে তুমি একজন স্টুডেন্ট হিসাবে এবং এসএসসি পরীক্ষার্থী হিসাবে এই দায়িত্ব তোমার অবশ্যই আছে যে আগে প্রশ্নপত্র দেখে নেওয়া যে এখানে কোন সেটের প্রশ্ন তোমার এসেছে এবং সেইভাবে সেটা বৃত্তটা ভরাট করা। এবার আসো ওএমআর শিটটা পূরণ করবা।
যখন তুমি অবজেক্টিভ তোমাদের কিন্তু 30 মার্কসের জন্য কোনো সাবজেক্টে 25 মার্কস থাকবে, সেটা আলাদা। যেমন ক্যারিয়ার এডুকেশনে তোমার 25 মার্কস থাকবে, অন্যান্যগুলোও থাকবে, অনেকগুলো সাবজেক্টই আছে, সায়েন্সের সাবজেক্টে অনেকগুলো আছে। তো এখন তোমরা এই জায়গাতে আসার পরে তোমরা যে 30 মিনিটে 30টা অবজেক্টিভ কিন্তু তোমাকে ভরাট করতে হবে। প্রথমেই তুমি প্রশ্নপত্রটা খুব ভালোভাবে পড়বে। ভালোভাবে পড়ার পরে প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষার হলে দাগ দেওয়া একদম নিষেধ আছে, এটা তোমরা মাথায় রাখবে। যে উত্তরপত্রে যে প্রশ্ন তোমার হাতে থাকবে, এই প্রশ্নে ক উত্তর নাকি গ উত্তর নাকি ঘ উত্তর, এটা কিন্তু দাগ দেওয়া নিষেধ। তুমি সাংকেতিকভাবে একটা ছোট ফোঁটা দিতে পারো বা কোনো কিছু ওএমআই এর মধ্যেই হয়তো বা তোমার মনে হচ্ছে এটা ক খ গ ঘ আছে, তোমার মনে হচ্ছে ক, তো তুমি ছোট্ট করে একটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে একটু ফোঁটা দিয়ে রাখতে পারো, পুরাটা ভরাট না করলে। কিন্তু আগেই বলি যে প্রশ্নপত্রটা খুব ভালোভাবে পড়বে, পড়ে রাইট অ্যান্সার যেটা সেটা তুমি ভরাট করবে। খাতা জমা দেওয়ার আগে উত্তরপত্র তোমাদের যেহেতু একত্রে পরীক্ষা হবে, মাঝখানে কোনো ব্রেক দেওয়া হবে না। যে অবজেক্টিভ 30 মিনিট এবং 2 ঘন্টা 30 মিনিট ক্রিয়েটিভের জন্য 7টা প্রশ্ন লেখার জন্য, মাঝখানে কোনো সময় তোমাকে অতিরিক্ত দেওয়া হবে না বা কোনো সময় কেটে নেওয়া হবে না। সুতরাং অবজেক্টিভটা তোমরা সুন্দরভাবে করে আরেকবার চোখ বুলিয়ে নিবে যে সব কিছু তোমরা পূরণ করেছো কিনা। এরপরে তোমরা পরীক্ষকের কাছে জমা দিয়ে ক্রিয়েটিভ প্রশ্ন লেখার জন্য চলে আসবে। ক্রিয়েটিভ প্রশ্ন লিখতে গেলে তোমরা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে যে তোমরা প্রশ্ন তো অবশ্যই ভালোভাবে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত। সবচেয়ে সহজ যে উত্তরটা, সেই সহজ উত্তরটা কিন্তু তোমরা খাতায় আগে লিখবে। দেখা যাচ্ছে যে তোমার যতগুলো 11টা প্রশ্ন আছে, 11টা প্রশ্নের মধ্যে তুমি 7 নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি খুব ভালো পারো, সেই 7 নাম্বার প্রশ্নের উত্তরটাই তুমি আগে লেখা শুরু করবে। বিভাগ থাকলে উপরে বিভাগটা লিখে দিবে। যেমন আমার সাবজেক্টে হিসাব বিজ্ঞানে বিভাগ আছে, ফিন্যান্সে বিভাগ আছে, তো বিভাগটা উপরে লিখতেও পারো, ক বিভাগ করে ফেলতে পারো, খ বিভাগ। তবে খাতায় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করবে সেই বিষয়টা কি আমি তোমাদেরকে বলি। আমরা যারা খাতা দেখতে যাই, খাতা দেখি, আমরা যারা বোর্ডের এক্সামিনার কিংবা হেড এক্সামিনার, তারা যে বিষয়টা বারবার করে খেয়াল করি, শিক্ষার্থীরা খাতার মধ্যে যে ভুলটা বারবার করে, যেমন তোমরা খাতার মধ্যে লিখলে 1 নাম্বার প্রশ্নের উত্তর, 1 নাম্বার প্রশ্নের উত্তর, হয়তো তুমি এখানে ক নাম্বারটা দিয়ে ফেললে, এটা লিখলা, দিয়ে পরবর্তী পেজে চলে গেলে ওখানে লিখলে খ লিখলা, পরবর্তী পেজে চলে গেলে এখানে লিখলে গ। এটা কতর গ? 1-এর গ, 2-এর গ নাকি 3-এর গ? এটা কিন্তু বোঝা মুশকিল। এই কাজটি কখনো তোমরা করবে না। যদি এত বড় কিছু নাও লিখতে পারো, অ্যাটলিস্ট 1-এর ক, 1-এর খ, 1-এর গ, এভাবে কিন্তু লিখবে। প্রশ্নের নম্বরটা লেখা খুব জরুরি, সঠিকভাবে লেখা খুব জরুরি। এই যে প্রশ্নপত্রে যদি তুমি সঠিকভাবে না লিখতে পারো, সঠিকভাবে না লিখো, তাহলে কিন্তু একজন এক্সামিনার একটা প্রশ্নের উত্তর দেখতে গিয়ে যদি কোনো কারণে না দেখে আবার পেজ উল্টালো, আবার তোমাকে দেখতে হবে যে এটা 1 নম্বরের প্রশ্ন উত্তর ছিল নাকি 2 নম্বরের প্রশ্ন উত্তর ছিল নাকি 3 নম্বরের প্রশ্ন উত্তর ছিল, এটা কিন্তু দেখতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা বলবো, এবছরও আমি ঢাকা বোর্ডের জিএসসির আমার সাবজেক্টের হেড এক্সামিনার ছিলাম। আমি কিছু খাতা আমি এক্সামিনারদের বিনয়ের সাথেই বলবো যে অনেক এক্সামিনারই আমি দেখেছি যে খাতাগুলো ঠিকমতো হয়তো ওইভাবে মানে মূল্যায়ন হচ্ছে না, বা হচ্ছে না বললে ভুল হবে, হয়তো বা কোনো ক্ষেত্রে ত্রুটি রয়ে যাচ্ছে। সম্মানিত এক্সামিনারদের প্রতি সম্পূর্ণ মানে অনার রেখে আমি বলছি যে কোনো ক্ষেত্রে এরকম হচ্ছে। তো এক্সামিনাররাও আন্তরিক হতে হবে, একইভাবে তোমাকেও আন্তরিক হতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে তুমি সঠিকভাবে লিখতে পারো। তুমি কে? তুমি ক্লাসের ফার্স্ট গার্ল, ফার্স্ট বয়, না তুমি দেখতে কেমন, তোমার কি, সেটা কিন্তু তোমার প্রমাণ হবে তোমার খাতায়। তোমাকে দেখে কেউ নাম্বার কিন্তু দিবে না। তুমি খাতার মধ্যে লিখেছো, তোমার খাতার উপরে হয়তো নাম্বার আছে, নাম আছে, দেখে একজন এক্সামিনার বুঝবে আচ্ছা অমুকের খাতা জনাব রহিমের খাতা, আচ্ছা রহিম তো পড়াশোনায় খুব ভালো, ওর খাতাটা দেখলাম, আচ্ছা দেখি তো ও কী লিখেছে। ওখানে কিন্তু এরকম কোনো সুযোগ নাই। তুমি রহিম, করিম, যদু, মধু, কদু কে কিচ্ছু দেখবে না। ওখানে কিন্তু তোমার খাতার মূল্যায়ন তোমার খাতার প্রেজেন্টেশনের উপরে। তো খাতার প্রেজেন্টেশনটা অবশ্যই তোমাকে মার্জিত হতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, স্কেলিং করবা খাতার মধ্যে সুন্দর করে মার্জিন করবা।
তোমার যে 15 মিনিট আগে তোমার খাতাটা দিয়ে দিতে হবে, এই খাতাটার উপরে কিন্তু তুমি মার্জিন করে ফেলবা। লুজ পেপার যেখানে নিবে সেখানে কিন্তু তোমাকে লুজ পেপারটা যে নিয়েছো, কতটা পেজ নিয়েছো, ওই পেজের ওখানে কিন্তু তোমার দেখবে ইনভিজিলেটর সাইন দিবে এবং তোমাকে ওখানে নাম্বার লিখতে হবে। নাম্বারটা কিন্তু লিখতে হয় ফ্রন্ট পেজে, ওটা কিন্তু লিখবা তোমরা। এবার আসো যে খাতার, আমি আগেই বললাম যে তুমি কে, তোমার পরিচয়, তোমার খাতার উত্তরগুলো লেখা। 1 থেকে প্রতিটা প্রশ্ন তোমরা লিখেছো কিনা, 7টা প্রশ্ন সঠিকভাবে লেখা হয়েছে কিনা, এটা কিন্তু তোমার রিভিশন করতে হবে। তোমার খাতার অংশটাকে তুমি লিখতে 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 শেষ পর্যন্ত নিয়ে চলে গেলে যে তোমার ওখানে প্রশ্নগুলো তো আসলে তুমি সব কিছু লিখেছো কিনা সেটাও কিন্তু তুমি খেয়াল করলে না, এটা করলে কিন্তু হবে না। এ কারণে তুমি 7টা প্রশ্নের আনসার তো অবশ্যই চেষ্টা করতে হবে করার জন্য। দেখা গেল যে প্রথম যে প্রশ্নটা লিখছো সেটার জন্য অনেক টাইম তুমি নিয়ে নিচ্ছ, তা না, তোমাকে ভাগ করে নিতে হবে টাইম, যে আমি এই যে টাইম হাতে পাচ্ছি 150 মিনিট টাইম আমার হাতে, আমার এই 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 30 মিনিট আমার ক্রিয়েটিভ লেখার টাইম, 150 মিনিটে তোমাকে আনসার করতে হচ্ছে 7টা প্রশ্ন, তাহলে আমি 20 মিনিটের একটু বেশি টাইম পাচ্ছি একটা প্রশ্ন লেখার জন্য। একটা প্রশ্নে যদি তুমি 40 মিনিট নিয়ে নাও তাহলে বাকিগুলো কভার করবে কিভাবে? এ কারণে তোমাকে সময়ের প্রতি একদম পূর্ণ খেয়াল রেখে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে হবে। তো একটা প্রশ্নের জন্য আমি অবশ্যই তোমাকে বলবো 7 দুগুণে 14, 140 মিনিটে তোমাকে সমস্ত লেখা কমপ্লিট করতে হবে এবং 10 মিনিট তোমাকে হাতে রাখতে হবে। তুমি কিন্তু একটা প্রশ্ন লেখার জন্য 20 মিনিটও টাইম পাবে না, আরও কয়েকটা মিনিট তোমার বাদ যাবে। কিভাবে যাবে? তোমার খাতা সাইন করতে আসবে সেটা দেখবে, তারপরে তুমি খাতাটা তোমাকে বাঁধতে হবে, সব কিছু হয়ে যাওয়ার পরে তোমার লুজ পেপার নিতে হবে, সেটা তোমাকে মার্জিন করতে হবে। বিভিন্ন কারণে তোমার কিন্তু আরও 5টা মিনিট চলে যেতে পারে। এ কারণে কিন্তু আমরা 20 মিনিট করে টাইম কিন্তু পাচ্ছি না। ধরলাম 20 মিনিটই তুমি পেলে, এই 20 মিনিটের বাইরে তুমি কিন্তু যাবে না। 20 মিনিটের বাদে যদি তুমি 30 মিনিট 40 মিনিট চলে যাও তাহলে কিন্তু তোমার প্রশ্নগুলো সঠিকভাবে আনসার করতে পারবে না। তো এই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমাকে বারবার লিখতে হবে, বাসায় বারবার তুমি লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে যে 20 মিনিটের মধ্যে একটা প্রশ্ন যাতে তুমি লিখতে পারো। এখন আসো ক্রিয়েটিভ প্রশ্নগুলো কি ধরনের তুমি লিখবে। আমাদের একটা ক্রিয়েটিভের প্রশ্নের 4টা অংশ থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলকের উত্তর। এই জ্ঞানমূলকের উত্তর একটি সেন্টেন্সের মধ্যেই কিন্তু দেওয়া যেতে পারে, কখনো কখনো 2 সেন্টেন্স বা 2 বা 3টা বাক্যের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে আসে অনুধাবন। অনুধাবনের অংশের মধ্যেও কিন্তু জ্ঞানের একটা অংশ থাকে আর একটা অনুধাবনের অংশ। এটা মাথায় রাখবে যে জ্ঞানের অংশটুকুর জন্য নাম্বার আছে, অনুধাবনের অংশের জন্য নাম্বার আছে। এরপরে প্রয়োগ, একইভাবে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও কিন্তু তাই। গাণিতিক প্রবলেমগুলো বাদে আমরা যখন মূল প্রশ্নগুলো লিখব এই ধাপ মেনটেন করব। অনেকে বলে থাকে পৃষ্ঠা গুনে গুনে লিখতে হবে, লাইন গুনে গুনে, তা না। তোমার মূল জিনিসটা যদি প্রশ্নপত্রের মধ্যে উত্তরের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবে। একটা ক্রিয়েটিভ প্রশ্নে তুমি 10-এ 10 পেতে পারো, একটা ক্রিয়েটিভ প্রশ্নে তুমি একদম 00 পেতে পারো যদি কোনো বিষয়বস্তু না থাকে। এখন 2 বছর পড়ার পরে একটা প্রশ্নে তুমি নাম্বার 0 হয়ে যাবে, এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। তুমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবে এবং পরীক্ষার প্রশ্নপত্র ভালোভাবে পড়ে যে প্রশ্নগুলো তুমি খুব ভালোভাবে পারবে সেগুলো আগে অ্যান্সার করবে, অন্যগুলো কিন্তু পরে অ্যান্সার করবে। এখন আমি তোমাদেরকে আরেকবার বলি যে পরীক্ষার খাতার প্রেজেন্টেশনটা সবচেয়ে জরুরি। পরীক্ষার খাতার OMRগুলো পূরণ করা সবচেয়ে জরুরি। এইগুলো অত্যন্ত সতর্কতার সাথে তুমি পূরণ করবে। তবে আবারও বলি, যদি ভুল হয়ে যায় এই ভুলগুলোর জন্য মন খারাপ করে হতাশ হওয়ার কিছু কারণ নাই। পদগুলো কিন্তু আমি বলেই দিয়েছি যে কীভাবে আমরা করব। কোনো কারণে তুমি প্রবেশপত্র বাসায় ফেলে গেছো, সেখানেও তুমি হতাশ হবে না, কিন্তু আমরা ফেলবো না, কারণ আমরা এই ব্যাগ থেকে কিন্তু এটা বের করব না, এ কারণেই আমরা ফেলবো না। আর একটা বিষয় বলি, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অনেকগুলো অতিরিক্ত খাতা নিয়ে থাকি, অতিরিক্ত পেজ বা খাতা, ছোট ছোট খাতার আকারেই থাকে, এটা কিন্তু নিয়ে থাকি। এটা তোমাকে ভালোভাবে বাঁধতে হবে এবং কোনো কোনো কেন্দ্রে কিন্তু এটা ছিদ্র করাই থাকে,
যদি ছিদ্র না করা থাকে তাহলে সুতা দিয়ে ভালো করে বাঁধতে হবে। এই সুতা দিয়ে বাঁধার দায়িত্ব কিন্তু তোমার থাকে। যারা সেলাই করতে আসে তারা একটা সেলাই দিয়ে কোনোরকম কেটে দিয়ে চলে যায়, তুমি এই সুতা দিয়ে ভালোভাবে গিট দিবা কিন্তু খাতার মধ্যে, যে যে অতিরিক্ত পেজ যেগুলো তুমি নিয়েছো। অনেকে দেখা যায় যে খাতা দেখার সময় আমি দেখি স্টাপল করে দিয়েছে। স্টাপল করলে দেখা যায় OMR এর যে অংশটা ছিঁড়তে হয় ওর বাইরের অংশ থেকে করতে হবে, না হলে কিন্তু হবে না। এখন স্টাপল করলে যে খাতা বাতিল হয়ে যাবে এরকম কোনো কিছু না, তবে যে জায়গাটায় তোমার OMRটা ছেঁড়ার জায়গা ওই জায়গার ভিতরের অংশে যেন কোনোভাবে না আসে। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী যেহেতু সেলাই করতে হয়, সেলাই করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তবে অনেক খাতা আসে যেগুলো স্টাপল করা থাকে, সেক্ষেত্রে যদি ওই OMR এর বাইরে থাকে এখানে তোমার বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। তবে তোমরা যখন পরীক্ষা দেবে খাতার মধ্যে যেগুলো প্রশ্নের সঙ্গে যায় না, নিজস্ব কথাবার্তা অনেক সময় খাতার মধ্যে থাকে, লম্বা একটা চিঠি লিখে দিয়েছে, এরকম কোনো কাজ কিন্তু তোমরা করবে না। তোমরা প্রশ্নগুলো পড়বে এবং তোমরা যদি লিখো এক্সামিনার কিন্তু তোমাদের নাম্বার দেওয়ার জন্য মুখিয়ে থাকে। তোমরা যদি প্রেজেন্টেশনটা তোমাদের মতো করে করতে পারো, এক্সামিনারের মতো করে কিন্তু নাম্বারগুলো খাতার মধ্যে দিয়ে দেবে। তো খাতাটা ভালোভাবে বাঁধবে এবং সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে তুমি পরীক্ষার প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত কি দিয়েছো সেটা রিভিশন করা খুব জরুরি। তোমরা দেখছো যে তোমার হাতে আর 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটে মনে হয় যে আমি আরেকটু লিখতে পারবো, এইটা মাথায় না রেখে ছেড়ে দাও। ওখানে মানে কোনোভাবে প্রশ্নটার উত্তর তুমি শেষ করো। আর একটা বলি যে প্রশ্নের উত্তর বড় করার দরকার নেই, কিন্তু কমপ্লিট করবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এবার তুমি প্রথম থেকে মিলাও যে তোমার কোশ্চেন নাম্বার ঠিক আছে কিনা, পেজটা উল্টে দেখো যে তোমার সবগুলো ঠিক মতো তুমি লিখতে পেরেছো কিনা, এবং প্রশ্নের সঙ্গে এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছো, ওখানে আসলে ওটা 1 নম্বর প্রশ্নের উত্তর কিনা, এটা ভালোভাবে মিলাও। এরপরে যখন তুমি খাতা রিভিশন হয়ে যাবে তো ঘন্টা পড়বে, তুমি খাতাগুলো দিবে। খাতাগুলো দেওয়ার পর অস্থির হয়ে যাবে না বের হওয়ার, তখন তুমি খেয়াল করবে যে যে জিনিসগুলো তুমি বাসা থেকে নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলে সেই জিনিসগুলো তুমি ফেরত আনছো কিনা। স্পেশালি তোমার বিশেষ করে তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড, এগুলো তুমি আনছো কিনা। তোমরা এগুলো নিয়ে বাসায় আসবে এবং পরবর্তী দিনের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। আবারও বলি, তোমরা তোমাদের মাথা ঠিক রেখে স্থির রেখে যে কয়দিন সামনে আছে তোমরা পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এনেছি, কিভাবে তোমরা প্রস্তুতিটা নিবে, কিভাবে ঘর থেকে বের হবে, কিভাবে পরীক্ষার খাতার OMR পূরণ করবে, প্রবেশপত্রগুলো কিভাবে রাখবে, পরীক্ষার ফাইলটা কিভাবে রেডি করবে, বাবা মা কোন জায়গায় তোমাদের হেল্প করবে। আর তোমরা এখন অনেক বড় হয়ে গেছো, আর ঘুমটা কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার। সেই ঘুমটা যেন ঠিকমতো হয়, কোনোভাবে যেন শারীরিকভাবে অসুস্থ না হয়ে পড়ো, সেদিকে খেয়াল রাখবে। রাত বেশি জাগবে না। পরীক্ষার হলে গিয়ে ধীর স্থিরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। খাতাটা ঠিকমতো বাঁধতে পেরেছো কিনা সেটা দেখবে, রিভিশন ঠিক মতো করবে এবং হল ত্যাগের পূর্বে তুমি বাসা থেকে যে জিনিসগুলো নিয়ে গিয়েছো সেগুলো আবার ফেরত আনছো কিনা সেটা খেয়াল করবে এবং পরবর্তী দিনের প্রস্তুতি গ্রহণ করবে। পরীক্ষায় আর একটা জিনিস মাথায় রাখবে, তুমি 2 বছর ধরে যে প্রস্তুতি নিয়েছো সেটা কিন্তু পর্যাপ্ত এবং যথেষ্ট। এ কারণে কোনো রকম নৈতিক বিরোধী কোনো কাজ তুমি করবে না। এটা যদি করো তাহলে তুমি বহিষ্কার হয়ে যাবে। সো তুমি পরীক্ষা ঠিক মতো দিবে, সুস্থ থাকে পরীক্ষা দিবে। তোমরা সবাই শেষ বেলায় চলে এসেছো, আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। তো আজকের যে তোমাদের জন্য যে দিক নির্দেশনাটা আমি দিলাম, যে পরামর্শটা দিলাম, আমার মনে হয় এটা তোমাদের কাজে লাগবে। তোমরা তোমাদের প্রস্তুতি নাও। তোমাদের সবার প্রতি আমাদের শুভকামনা রইল আগামী ভালো একটা রেজাল্টের জন্য। ইনশাআল্লাহ সবাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে। আল্লাহ হাফেজ।